প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়ের প্রথম অংশ স্থিতিস্থাপকতাটি আমরা মোটামুটিভাবে শেষ করেছি। আজকে শুরু করব এই অধ্যায়ের দ্বিতীয় অংশ, প্রবাহী অংশটি। তো প্রবাহী অংশ আমরা শুরু করলে প্রথমেই শিখব প্রবাহী কী। দেখো আমরা লিখি প্রবাহী। প্রবাহী বলতে আসলে বোঝায় সেই সকল পদার্থ যারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। ধরা যাক আমাদের একটা পাইপ আছে, ধরো আমরা একটা বিবেচনা করলাম পাইপ। পাইপের এক পাশের চাপ মনে করো এই পৃষ্ঠে, এটা এ পৃষ্ঠ, প্রসেসের ক্ষেত্রফল, এটা বি পৃষ্ঠ। এই পৃষ্ঠের চাপ হচ্ছে P1 এবং এই পৃষ্ঠের চাপ P2। এবং এই পাইপের মধ্যে যদি তরল পদার্থ পরিপূর্ণ থাকে এবং যদি চাপ P1 ইজ গ্রেটার দেন P2 হয়, তাহলে অবশ্যই এই তরল পদার্থ বেশি চাপের স্থান থেকে অর্থাৎ এই প্রান্ত থেকে কম চাপের প্রান্ত বি প্রান্তের দিকে প্রবাহিত হতে শুরু করবে। সাধারণ অবস্থায় তরল এবং বায়বীয় পদার্থই এক স্থান থেকে অন্য স্থানে চাপের পার্থক্যের কারণে প্রবাহিত হয়। এজন্য এদেরকে আমরা বলি হচ্ছে প্রবাহী পদার্থ। তাহলে প্রবাহী পদার্থ বলতে কাদের বোঝায়, যদি সংক্ষেপে আমরা লিখে রাখি তাহলে লিখে রাখতে পারবো এটা হচ্ছে তরল ও বায়বীয় পদার্থ। প্রবাহী পদার্থ যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, এর প্রবাহিত হওয়ার ধরন অনুযায়ী অথবা এই প্রবাহিত যেভাবে কীভাবে হয় সেটা দুই ধরনের। একটা হচ্ছে ধারারিক প্রবাহ বা এটাকে অনেকে স্রোতরেখা প্রবাহ বলে থাকে। এটাকে ইংরেজিতে বলে স্ট্রিম লাইন ফ্লো। এটা অনেক সময় বলা যায় শান্ত ফ্লো, যেমন নদী, শীতের দিনের নদী, যখন বর্ষার পানি থাকে না বা খুবই কম পরিমাণ পানি থাকে শীতের দিনে, ভোরবেলায় নদীটা অনেক শান্ত থাকে। অর্থাৎ ধারারিক প্রবাহ বা চতুর্রেখা প্রবাহ বলতে আমরা বোঝাবো, ধরো এটা যদি আমাদের প্রবাহীর গতিপথ হয়, গতিপথের কোনো একটা বিন্দু, ধরো এটা, এই বিন্দুতে যদি বেগ v1, ধরো এটা সি বিন্দু, এবং ডি বিন্দুতেও যদি বেগ v2 হয়, অর্থাৎ প্রবাহীর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বেগ যদি সবসময় একই হয়, অর্থাৎ এখানে তরল পদার্থ যেভাবে যাক না কেন, তরল পদার্থের কোনো অণু যখন সি বিন্দুকে অতিক্রম করবে তখন তার বেগ হবে v1, এবং যখন ডি বিন্দুকে অতিক্রম করবে তখন তার বেগ হবে v2। অর্থাৎ এই স্থানে সবসময় তরল পদার্থের অণু অথবা প্রবাহীর অণুর বেগ একই হবে। তাহলে সেই ধরনের প্রবাহকে আমরা বলবো হচ্ছে ধারারিক প্রবাহ বা চতুর্রেখা প্রবাহ। অথবা এভাবে বলা যেতে পারে, যখন গতিপথের সঙ্গে অণুগুলো সমান্তরালে প্রবাহিত হয় অথবা অণুগুলো যখন পরস্পরের সমান্তরালে প্রবাহিত হয়, সেই ধরনের প্রবাহকে আমরা বলি হচ্ছে ধারারিক প্রবাহ বা চতুর্রেখা প্রবাহ। এরপর শিখবো আমরা, দেখো, সংকট তাপমাত্রা, ক্রিটিক্যাল ভেলোসিটি, সংকট বেগ, আসলে সংকট বেগ তাপমাত্রা না, সংকট বেগ। ক্রিটিক্যাল টেম্পারেচারও আছে, তোমরা জানো, এটা আমরা পড়বো আদর্শ গ্যাস ও গ্যাসীয় গতিতত্ত্ব 10ম অধ্যায়ে আছে। দেখো সংকট বেগ হচ্ছে কি, যে বেগের, প্রবাহীর বেগের সর্বোচ্চ যে মান পর্যন্ত একটি প্রবাহী ধারারেখ বা চতুর্রেখা প্রবাহীর ন্যায় আচরণ করে, সেই বেগের মানকে আমরা বলি হচ্ছে সংকট বেগ। প্রবাহীর কণাগুলোর বেগের মান যদি সংকট বেগের চাইতে কম হয়, তবেই সেই প্রবাহকে আমরা বলবো ধারারিক প্রবাহ বা চতুর্রেখা প্রবাহ। এবং প্রবাহীর কণাগুলো বা অণুগুলোর প্রবাহের মান যদি সংকট বেগের চাইতে বেশি হয়, তখন সেই প্রবাহকে আমরা বলি বিক্ষিপ্ত প্রবাহ।
বা টার্বুলেন্ট ফ্লো। অর্থাৎ বিক্ষিপ্ত প্রবাহ মানে হচ্ছে যে এই অণুগুলো ধরো এই পাইপ, একটা পাইপের মধ্যে দিয়ে বিক্ষিপ্তভাবে যদি অণুগুলো প্রবাহিত হয়, তাহলে দেখা যাবে যে অণুগুলো সমান্তরাল নয়, বিদিক বিদিক ছোটাছুটি করবে, অথবা দেখা যাবে যে কোনো স্থানে ঘূর্ণন গতি সৃষ্টি হয়েছে বা আবর্তন গতি সৃষ্টি হয়েছে গতিপথে, তাহলে তখন সেই ধরনের প্রবাহকে আমরা বলবো হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা শিখলাম, প্রথমে শিখলাম হচ্ছে আমরা প্রবাহী বলতে বোঝাই তরল ও বায়বীয় পদার্থ যারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। তারপর শিখলাম আমরা হচ্ছে যে এই যে প্রবাহী পদার্থ প্রবাহিত হচ্ছে দুইভাবে প্রবাহিত হতে পারে, একটা হচ্ছে ধারারিক প্রবাহ বা চতুরারিক প্রবাহ, যখন প্রবাহীর অণুগুলো গতিপথের সঙ্গে সমান্তরাল অথবা নিজেরা পরস্পর সমান্তরালভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, সেই ধরনের প্রবাহকে আমরা বলছি চতুরাকার প্রবাহ বা ধারারিক প্রবাহ, ইংরেজিতে যাকে বলে স্টিম লাইন ফ্লো। এবং আমরা একটা নির্দিষ্ট বেগের মান বলছি যে সংকট বেগ, অর্থাৎ ক্রিটিক্যাল ভেলোসিটি, যে বেগের চাইতে কম বেগে যদি প্রবাহীর অণুগুলো প্রবাহিত হয় তাহলে আমরা বলি ধারারিক প্রবাহ, আর তার চাইতে বেশি বেগে যদি প্রবাহীর অণুগুলো প্রবাহিত হয় তাহলে সেই প্রবাহকে আমরা বলি হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। দেখো এবার আমরা শিখব প্রবাহীর একটা গুরুত্বপূর্ণ ধর্ম, সেটা হচ্ছে সান্দ্রতা। এবার আমরা শিখতে যাচ্ছি সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা হচ্ছে সকল প্রবাহীর একটা সাধারণ গুণ, প্রবাহীর সাধারণ গুণ, কিন্তু সকল পদার্থের সাধারণ গুণ কিন্তু সান্দ্রতা না, শুধুমাত্র প্রবাহীদের বিশেষ ধর্ম হচ্ছে সান্দ্রতা। এর আগে আমরা পড়ছি স্থিতিস্থাপকতা হচ্ছে সকল পদার্থের সাধারণ গুণ, কিন্তু সান্দ্রতা হচ্ছে শুধুমাত্র প্রবাহীদের সাধারণ গুণ। তার মানে আসলে বলা যায় এটা হচ্ছে প্রবাহীদের বিশেষ, পদার্থের বিশেষ গুণ, কারণ সব ধরনের পদার্থের এই সান্দ্রতা এই ধর্মটা প্রদর্শন করে না। তোমরা জানো তরল পদার্থ হচ্ছে লেয়ার আকৃতির, প্রবাহী পদার্থগুলা একটা লেয়ারে চলে। যদি আমরা বিবেচনা করি, ধরো এটা হচ্ছে আমাদের নদীর তলদেশ, যেটাকে আমরা বলি যে রিভার বেড, নদীর তলদেশ। তাহলে দেখা যাবে যে এর সর্বনিম্ন স্তরের পানির অণুগুলোর বেগ সবচেয়ে কম, তার উপরের স্তরের পানির অণুগুলোর বেগ একটু বেশি, তার উপরের স্তরের আর একটু বেশি, তার স্তরের আরও বেশি, এবং সবচাইতে উপরের স্তরের পানির বেগ দেখা যাবে সবচাইতে বেশি। এটা হচ্ছে ওপরের স্তর, অর্থাৎ তরল পদার্থের গঠন, অর্থাৎ তরল পদার্থ লেয়ার আকৃতির, প্রত্যেকটা তরল পদার্থ অসংখ্য লেয়ার দ্বারা গঠিত, এবং যখন এই তরল পদার্থগুলো প্রবাহিত হয় তখন দেখা যায় যে এর ভিন্ন ভিন্ন লেয়ারের বেগ ভিন্ন ভিন্ন। অর্থাৎ দেখা যাবে যেটা একেবারে দেখো যে নদীর তলদেশের কঠিনের সঙ্গে সংশ্লিষ্ট যে লেয়ারটি তার বেগ সবচাইতে কম, এবং যেটি সবচেয়ে উপরে অবস্থিত একেবারে নদীর উপরের তল, সেটাকে আমরা বলি যে সেই স্তরের পানির বেগ সবচাইতে বেশি। তাহলে দেখো যখনই এই যে লেয়ার আকৃতির তরল পদার্থ বা প্রবাহীগুলো একটা স্তরের উপর দিয়ে আর একটা স্তর চলতে চেষ্টা করে, যে ধর্মের কারণে এদের আপেক্ষিক গতি, এই যে একটা স্তরের উপর দিয়ে আর একটা স্তর, অর্থাৎ একটা লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ার চলার চেষ্টা করছে, এই যে আপেক্ষিক গতি, তাদের এই গতির বিরুদ্ধে তাদের গতিকে বাধা দেওয়ার যে ধর্ম, সেটা হচ্ছে সান্দ্রতা। আর একটা স্তর যখন আরেকটা স্তরের উপর দিয়ে চলতে চেষ্টা করে, তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল উদ্ভূত হয় সেটার নাম হচ্ছে সান্দ্রতা বল। সান্দ্রতা বলের মানটা কেমন হবে তা নির্ভর করে লেয়ারের ক্ষেত্রফলের উপর এবং বেগের নতিমাত্রার উপর, ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর। এই সংক্রান্ত অর্থাৎ সান্দ্রতা বলের মানটা নির্ণয় করার জন্য নিউটনের সূত্র আছে, নিউটনের সূত্র অনুযায়ী আমরা সান্দ্রতা বলের মানটা এখন দেখব ক্যালকুলেশন করে কেমন। তাহলে এগুলো একটু মুছে দিই। তাহলে দেখো আমরা শিখব নিউটনের সূত্রানুসারে
সান্দ্রতা বল। বিজ্ঞানী নিউটন বলেন যে দুটি লেয়ারের মধ্যে উৎপন্ন সান্দ্রতাজনিত বল F হবে সমানুপাতিক এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন dv/dy বেগের নতি ধ্রুবক, এবং তিনি বলেন F সমানুপাতিক হবে dv/dy বেগের নতির যখন a ধ্রুবক। এখানে দেখো dv/dy দ্বারা বোঝাচ্ছে যে একক দৈর্ঘ্যে বেগের পরিবর্তন। অর্থাৎ দেখো যে এইখানে যদি সর্বনিম্ন লেয়ারে, নিচের লেয়ারে যদি বেগ হয় 2 মিটার পার সেকেন্ড, এইটার টোটাল দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, উপরের লেয়ারে যদি বেগ হয় 4 মিটার পার সেকেন্ড, তাহলে দেখো 1 মিটার দৈর্ঘ্যে বেগের পরিবর্তন 4 মিটার পার সেকেন্ড মাইনাস 2 মিটার পার সেকেন্ড, আলটিমেটলি 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি গ্রেডিয়েন্ট dv/dy সমান আমরা লিখতে পারবো 2 একক। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। অর্থাৎ একক দূরত্বে বেগের পরিবর্তনটাই হচ্ছে বেগের নতি বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, যেটাকে আমরা লিখি dv/dy। তাহলে দেখো একত্রে করে আমরা লিখতে পারি সান্দ্রতাজনিত বল F হবে সমানুপাতিক a dv/dy। এখন সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই তাহলে লিখতে পারবো সান্দ্রতাজনিত বল F সমান সমান ইটা a dv/dy। এখানে ইটা একটি সমানুপাতিক ধ্রুবক যাকে সান্দ্রতা গুণাঙ্ক বলে। তো দেখো এখান থেকে আমরা সান্দ্রতা গুণাঙ্ক ইটার সংজ্ঞা দিতে পারি কিভাবে। যখন a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 মিটার স্কয়ার এবং বেগের নতি dv/dy হবে 1 একক, লিখে দিই। এটা হচ্ছে তোমার এখানে আসলে কি বোঝাচ্ছি আমরা, dv/dy দ্বারা নির্দেশ করছি বেগের নতি, ঠিক আছে। এবং এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্তরের বা লেয়ারের ক্ষেত্রফল। তোমরা একটু লিখে নাও, নোট করে রাখো। হ্যাঁ, তাহলে দেখো যদি আমরা এইখানে এই ইকুয়েশন থেকে এটা সংজ্ঞা দিতে চাই তাহলে দেখো a = 1 মিটার স্কয়ার এবং dv/dy যদি 1 একক ধরি আমরা, তাহলে লিখতে পারবো F সমান হবে হচ্ছে ইটা। অর্থাৎ দুটি লেয়ারের যদি পৃষ্ঠের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হয় এবং তাদের বেগের নতি যদি 1 একক হয়, তাহলে দুটি লেয়ারের মধ্যে উৎপন্ন সান্দ্রতাজনিত বলকেই আমরা বলতে পারবো সান্দ্রতা গুণাঙ্ক ইটা। তাহলে দেখো এইটা পেলাম হচ্ছে আমরা নিউটনের সূত্র অনুযায়ী সান্দ্রতাজনিত বল F। এখন দেখো এই সূত্রটা আমরা তরলের উপর দিয়ে যখন নৌকা যাবে, ধরো নৌকা, সেই ক্ষেত্রেও আমরা আসলে এই নৌকার উপর সান্দ্রতাজনিত বল কতটুকু ক্রিয়া করবে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। অর্থাৎ তরলের উপর দিয়ে কাঠ বা নৌকা অন্য কোনো পদার্থ গেলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে সান্দ্রতাজনিত বল, অথবা তরলের দুটি লেয়ারের মধ্যেও পারস্পরিক ক্রিয়ায় কতটুকু সান্দ্র বল উৎপন্ন হবে সেটা এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। কিন্তু যদি একটি বস্তু তরলের বা প্রবাহী পদার্থের ভিতর দিয়ে, দেখো এখানে কিন্তু আসলে নৌকা একেবারে ভিতর দিয়ে না, উপরে পৃষ্ঠ দিয়ে যায়, এজন্য আমরা এই সূত্র ব্যবহার করব। কিন্তু যদি মনে করো একটা পাইপের মধ্যে দিয়ে একটা ছোট গোলক পাথরের টুকরা আমি ফেলাই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমি ওই পাথরের টুকরার উপর সান্দ্রতাজনিত বল কিভাবে হিসাব করব, সেটা হিসাব করার জন্য আমরা লাগবে হচ্ছে আমাদের স্টোকসের সূত্র। চলো এবার শিখবো আমরা স্টোকসের সূত্র। মুছে দিই এটা। এবার শিখবো আমরা স্টোকসের সূত্র।
ধরো এটা হচ্ছে আমাদের একটা পাইপ, তেলের পাইপ বা তরল পদার্থ আছে, এটার মধ্যে একটা বস্তু যার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই তরলের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা। তাহলে আমরা দেখো এই বস্তুটা আর ব্যাসার্ধের একটা গোলাকার বস্তু যখন এই প্রবাহী পদার্থের অভ্যন্তর দিয়ে পড়বে, তখন এর গতির বিপরীতে যে সান্দ্র বল উৎপন্ন হবে, ধরো এই বস্তুটা নিচের দিকে নামার চেষ্টা করছে, তাহলে উপরের দিকে আমাদের অনুভূত হবে হচ্ছে সান্দ্র বল। তাহলে দেখো স্টোকসের মধ্যে আমরা একটা বস্তুর উপর একটা বস্তু আর ব্যাসার্ধের একটি গোলক যখন কোনো প্রবাহীর মধ্যে দিয়ে চলার চেষ্টা করে, তখন তার উপর উদ্ভূত বল সান্দ্রতা বল F সমানুপাতিক হচ্ছে বস্তুটির ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধ আর, যখন ইটা ভি অর্থাৎ বস্তুটির বেগ ধ্রুবক। আচ্ছা, তারপরে উদ্ভূত বল F সমানুপাতিক হবে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক ইটা যখন বস্তুর ব্যাসার্ধ আর ও বেগ ধ্রুবক। সান্দ্রতাজনিত বল F সমানুপাতিক হবে ভি, অর্থাৎ দেখো প্রথমটা হচ্ছে F সমানুপাতিক হচ্ছে গোলাকার বস্তুটির ব্যাসার্ধ, মানে একটা ছোট ব্যাসার্ধের বস্তুটি যদি একই বেগে এবং একই পদার্থ অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট প্রবাহের মধ্যে দিয়ে চলতে চেষ্টা করে, তাহলে ছোট চাইতে বড় বস্তুটার উপর, বড় গোলকটার উপর উদ্ভূত বলের মান, সান্দ্রতাজনিত বলের মান বেশি হবে। এবং দেখো যে প্রবাহটি অর্থাৎ তরল পদার্থটি বা বায়ু পদার্থটি যত বেশি ঘন হবে, অর্থাৎ ওর সান্দ্রতা গুণাঙ্কের মান যত বেশি হবে, তার উপর উদ্ভূত বলও তত বেশি হবে। অর্থাৎ তুমি যদি একটা মনে করো পুকুরের মধ্যে দিয়ে ডুব দিলে অথবা পুকুরের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে পরিমাণ বল অনুভব করো, তুমি যদি ওই পুকুরটা হচ্ছে আলকাটা বা মধু দিয়ে আমরা পূরণ করি, তার মধ্যে দিয়ে হাঁটার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে অনেক বেশি আসলে বাধা বল তুমি অনুভব করবে। এবং দেখো F সমানুপাতিক ভি যখন আর ও ইটা ধ্রুবক, অর্থাৎ যত জোরে চলতে চেষ্টা করবে এই গোলাকার পদার্থটি, তার উপর উদ্ভূত বল তত বেশি হবে। সবগুলো যদি একত্রিত করে আমরা লিখি, একসাথে যদি সবগুলো পরিবর্তিত হয়, F সমানুপাতিক হবে আর ইটা ভি। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা দেখো সমানুপাতিক ধ্রুবক পাবো ইটা, তা 6 পাই, তাহলে F ইকুয়াল টু লিখতে পারবো আমরা 6 পাই ইটা আর ভি, একটু সাজায় লিখলাম। এটাই হচ্ছে আমাদের স্টোকসের সূত্র অনুসারে একটি গোলাকার বস্তু যখন একটি প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে চলতে চেষ্টা করে, তখন তার উপর উদ্ভূত বল F। তাহলে দেখো যে আগের সূত্র নিউটনের সূত্র অনুযায়ী আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে স্টোকসের সূত্র অনুযায়ী। কিন্তু নিউটনের সূত্র অনুসারে F ইকুয়াল টু ছিল হচ্ছে ইটা এ ডিভি ডিভাইড বাই ডিওয়াই। দেখো দুইটাই হচ্ছে সান্দ্রতাজনিত বল, এটাও সান্দ্রতাজনিত বল, এটাও সান্দ্রতাজনিত বল, কিন্তু এটা হচ্ছে স্টোকসের সূত্র অনুসারে আর এটা হচ্ছে মহাবিজ্ঞানী নিউটনের সূত্র অনুসারে। অর্থাৎ এই ক্ষেত্রটা আমরা ব্যবহার করব যখন প্রবাহীর মধ্য দিয়ে আর ব্যাসার্ধের একটি গোলক ভি বেগে চলতে চেষ্টা করবে, যার সান্দ্রতা গুণাঙ্ক ইটা, তখন সেই গোলাকার বস্তুটার উপর উদ্ভূত বল F ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। কিন্তু যখন তরল পদার্থের উপর দিয়ে উপরের লেয়ার দিয়ে একটা কাঠ চলতে চেষ্টা করবে বা একটা নৌকা চলতে চেষ্টা করবে, অথবা একটি লেয়ার আরেকটি লেয়ারের উপর দিয়ে চলার চেষ্টা করবে, সেই দুই লেয়ারের মধ্যে উদ্ভূত বলের মানটা হচ্ছে F ইকুয়াল টু ইটা এ ডিভি ডিভাইড বাই ডি ওয়াই। আশা করছি তোমরা বুঝতে পারছো। সামনের দিন আমরা ইনশাল্লাহ প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।